প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল। তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট মানে কিছু নির্দিষ্ট মিডিয়ার আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমার বিরুদ্ধে হচ্ছে। এবং গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবে তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছিল এবং এই মেসেজটি ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে সেই মেসেজে লেখা আছে যে এটা কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্সিয়ালি বিএফআইউর কাছে পাঠাতে হবে। কিন্তু বিএফআইউর যে অফিসিয়াল সাংবাদিকদের গ্রুপ, সেখানে তারা সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা তারা নিজেরাই পাবলিক করলেন। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা, এবং এটা আপনারা যদি অনুসন্ধান করতে চান অনুসন্ধান করেন। আপনারা এটা আলাদাভাবে 56 জনেরটা না দিয়ে 55 জনেরটা না দিয়ে আলাদা আলাদাভাবে সাংবাদিকদের গ্রুপে দিয়ে প্রচার করতে বলাটা উদ্দেশ্য সেটাকেই প্রকাশ করে। সুতরাং শুধু অনুসন্ধানের বাইরেও আপনাদের এক ধরনের ক্যারেক্টার যে উদ্দেশ্য আছে সেটা স্পষ্ট হয়। তো যাই হোক, আমি সেই জায়গা থেকে আমি মনে করলাম যে ইতিমধ্যেই আমি যখন সরকার থেকে পদত্যাগ করি তখন মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী আমি পেশ করে এসেছি। এবং তারপরে যেহেতু আবার এগুলো নিয়ে কথা উঠলো এবং যখন চেষ্টা করা হচ্ছে, তখন আমি মনে করলাম যে আমার ব্যাংক হিসাব এবং আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন, যাতে করে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। আমি গতকালকে বলেছি যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাবলিশ করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব সহ উন্মুক্ত করি, যাতে এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে। আমি তো ফ্যামিলির যেই ব্যাংক হিসাব গুলো আছে সেগুলো দেখে সামারি যাই, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট গুলোর ব্যাপারে ডিটেলস দিব। এই সবগুলো স্টেটমেন্ট আপনাদেরকে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের সাবস্ক্রাইবগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে, সেখানে আপনারা আরো বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আমি সামারিলি বলছি, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট। আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি আমরা, তাহলে তিনি এখনো 82,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে। আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জনতা সোনালী ব্যাংকে, সেটাতে এটা সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরো যেই টিএডিএ সহ যেই লেনদেন, সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেলস বলে রাখি, আমি 16 মাস দায়িত্ব ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে গড়ে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা গড়ে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজাকশন, মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সব মিলিয়ে, এবং সরকারের গ্রহণ করার আগে 5,000 টাকা ছিল, তারপরে সব মিলিয়ে ক্রেডিট হয়েছে মোট
৳85,81,০০০ আর ডেবিট হয়েছে মোট আমার দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে ৳9,78,556। তো এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম, স্যালারি আছে অলমোস্ট, ঘরে যদি 1,65,000 70,000 করে ধরি তাহলে অলমোস্ট 25 লাখের মতো, 85 লাখের মোট টোটাল ট্রানজাকশনের মধ্যে। আর 5টা বিদেশ সফরের প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো হবে। আপনারা ডিটেইলসে যখন সফট কপি আমরা দিব সেখানে দেখতে পাবেন। এবং এর বাইরেও আরো নানা সরকারের ভাতাদি এবং অন্যান্য আরো খরচ। এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যে টাকাটা এসছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যে ইয়াগুলো দেওয়া হয়, শুধুমাত্র সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে এবং এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। এই পুরো লেনদেনটাই সরকারের সাথে এবং এটার পুরোটার রেকর্ড মন্ত্রী পরিষদ বিভাগে আছে, আপনারা সেখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে সামারিলি আমার মোট আমার এবং আমার পরিবারের মোট 9টা ব্যাংকের যে সেটার হিসাব। যদিও বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ স্বচ্ছতার জন্য এবং এই সবগুলো আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে দেবো সামারি সহ, সেখান থেকে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু নিয়ে তাহলে সেটা আমাদেরকে করতে পারেন, আমাদের পার্টির যিনি মিডিয়া দেখেন, মিডিয়া টিম আছে তাদের মাধ্যমে, অথবা আমাকে সরাসরি আপনারা জানতে চাইতে পারেন। এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যখন দায়িত্ব ছিলাম তখন কাজ করছি এবং এখনো কাজ করছি এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি। এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে। আপনারা অনেক সময় অনেক গুঞ্জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন, অনেক নিউজ। আমরা যখন যোগাযোগ করতাম হাউসে তখন তারা আমাদেরকে বলতো যে ভাই আমাদের কিছু করার নেই, আমাদেরকে তো লিখিত দিয়ে গেছে এটা ছাপানোর জন্য। আপনারাও হয়তো অনেক সময় এই বিষয়গুলোর অভিজ্ঞতা পেয়েছেন। এবং আপনারা দেখেছেন যে গতকালকে আপনারা হয়তো জেনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সাবেক সদস্য গোলাম সালাউদ্দিন তানভীর, তাকে নিয়ে একটা 400 কোটি টাকার বিশাল ন্যারেটিভ এবং এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছিল। দুদক তাকে নিয়ে অনুসন্ধান করেছে, দীর্ঘদিন অনুসন্ধান করে তাকে কিন্তু নিষ্পত্তি দিয়েছে এবং সেটা এই সরকারের আমলে নিষ্পত্তি দিয়েছে। কিন্তু তার যে এবং আমাদের পার্টির যে এই সংশ্লিষ্ট নিউজ এবং প্রোপাগান্ডার কারণে এক ধরনের হেনস্থার শিকার, হ্যারাসমেন্টের শিকার হতে হলো এবং এক ধরনের ইমেজ নষ্ট হলো, এটার কোনো রিপেমেন্ট বা এই ধরনের কিছু নেই। আর আমাদের ঠিক একই বিষয় ঘটেছে এবং যারা বিগত সময় সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে কারণে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন। এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন। তাদের বিভিন্ন পেজ আছে আপনারা জানেন, বিভিন্ন এবং বিভিন্ন মিডিয়াতেও তাদের শেয়ার এখনো আছে, তাদের লোকেরা এখনো বসে আছে বিভিন্ন পর্যায়ে। তারা এই ধরনের সূত্রহীন, আমরা দেখি মাঝে মধ্যে যে নিউজগুলো হয় এগুলো ফ্যাক্ট চেকাররা মাঝে মধ্যে ফ্যাক্ট চেক করেন বা অনেক ফ্যাক্ট চেকিং এজেন্সি আছে বাংলাদেশে, তারা লিখেন এবং কয়েকজন ফ্যাক্ট চেকার এগুলো নিয়ে পোস্টও দিয়েছেন যে কতটা ভিত্তিহীন ভাবে এই অভিযোগগুলো করা হয়। একটা নিউজ দেখলাম যে কিছুদিন আগে $10 বিলিয়ন দুর্নীতি, প্রায় 1,20,000 কোটি টাকা, মানে এত অকাল্পনিক এবং অবাস্তব অভিযোগ দিয়ে জাস্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়। এবং তাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের লিড নেই, তারা শুধুমাত্র এই অভিযোগ দেওয়ার মাধ্যমে এবং এটা বিভিন্ন প্ল্যাটফর্ম অ্যাডভান্টেজ তাদের থাকার কারণে সেগুলোর মাধ্যমে প্রচারণার মাধ্যমে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেন। এবং এটা শুধু আমি না, এটা জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারিতে ছিল সকলের বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টাগুলো হয়। এই চেষ্টাগুলো হচ্ছে এবং সামনের দিনেও হবে আমি জানি। তবে আমার দিক থেকে আমার স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব এবং আপনাদের এ বিষয়ে যেগুলো কোনো প্রশ্ন ক্লিয়ার করতে পারেন। আপনার একটু পরিচয়টা দিতেন। জি,
আমি আপনারা দেখেছেন আমি পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করার আগে অনেকে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে বলছিল যে পদত্যাগ করার পর এটা হবে ওইটা হবে, এটা বের হবে ওইটা বের হবে। পদত্যাগ করার পর মানুষ আসলে দায়িত্ব গ্রহণ করে সকলের ভালোবাসা নিয়ে, কিন্তু পদত্যাগ কিন্তু সেই সময়টাতে এবং আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেনি। ঠিক যখনই মিডিয়ার মাধ্যমে এবং নানাভাবে আমাদের পার্টিতে একটা প্রাথমিক সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে, সেই সিদ্ধান্তটা যখন বাইরে গেল তখনই এই প্রপাগান্ডাগুলো আবার নতুন করে শুরু হলো। আবার অনেকে এগুলোতে হাওয়া দেওয়া শুরু করলো এবং আপনারা দেখছেন কিছু নির্দিষ্ট হাউস থেকে এবং কিছু নির্দিষ্ট মিডিয়া থেকে যাদের মালিকরা প্রশ্নবিদ্ধ, তাদের থেকে এই ধরনের চেষ্টাগুলো বেশি হচ্ছে। আমি খেয়াল করে দেখেছি যে যেই দায়িত্বশীল যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এগুলো কভার করছে না, এবং কিছু এই নির্দিষ্ট যাদের এজেন্ডাই এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা, এই আইনসিপিকে প্রশ্নবিদ্ধ করা এবং নানা সময় তারা সাথে করে এসেছেন, এটা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকালকে যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে সেটা আমরা জানতে পেরেছি যে মোট 56 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেখানে এই সরকারের আরো কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কিন্তু এককভাবে আমারটাই আলাদাভাবে তারা তাদের গ্রুপে দিয়ে প্রচার করতে বললেন। তারা যদি সত্যিকার অর্থে অনুসন্ধান করতে চান, অনুসন্ধানটা তারা করতে পারেন এবং সেটা আপনাদের সামনে উন্মুক্ত করতে পারেন, কিন্তু ব্যাংক হিসাব তলবের জিনিসটা আলাদাভাবে নিউজ করতে বলা, গ্রুপে দেয়া, শুধু একজনেরটা দেয়া, এটা তাদের যে হীন উদ্দেশ্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, সেটাকে স্পষ্ট করা। আর আমি এটা একটু আগে বললাম যে নির্বাচনের বিষয়টা সামনে আসার পর থেকে এই চেষ্টাটা হচ্ছে, এবং আমি মনে করি কিছু গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে এটা করছে। তো ব্যাংক অ্যাকাউন্ট তলব করা এক ধরনের রহস্য তৈরি করার চেষ্টা করছে, না জানি কি আছে ব্যাংক অ্যাকাউন্টে। সেজন্য আমি আজকের মধ্যেই 9টা ব্যাংকের স্টেটমেন্ট আমার পুরো ফ্যামিলির, আমি আজকে সারাদিন এটা কালেক্ট করেছি। আমার ফ্যামিলির লোকজন তারা নিজেরা গিয়ে কালেক্ট করে নিয়ে এসেছেন। আমি পুরো বাংলাদেশের জনগণের সঙ্গে পরিষ্কার করে দিলাম, যাতে করে কোনো সন্দেহ না থাকে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষ, যাদের জন্য আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি, যাদের জন্য আমরা দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিতে জড়িয়েছি, তাদের কাছে পরিষ্কার থাকা। কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিংবা কোন মিডিয়া বা কোন স্টাবলিশমেন্ট কি করছে, তাদের কাছে পরিষ্কার হওয়ার জন্য মানুষের কাছে ক্লিয়ার থাকা, এবং বাংলাদেশের মানুষ এগুলো খুব ভালো করে জানে যে কিভাবে ন্যারেটিভ বিল্ডিং করা হয় বাংলাদেশে। এদেশেই পুরো মিডিয়া স্টাবলিশমেন্ট এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকেও এতিমের টাকা মেরে খাওয়ার উপাধি দিয়ে রাখা হয়েছিল। এদেশে এগুলো সম্ভব, কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে সেটা মিথ্যা ছিল এবং সেই ন্যারেটিভ সাকসেসফুল হয় না এই দেশে। সুতরাং আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের জনগণ, যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছে পরিষ্কার থাকার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। এটা তো সিটি কর্পোরেশনের বিষয়, সেখানে সম্পূর্ণ একটা আলাদা বডি আছে, তারা কাজ করে। এই বিষয়গুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তটা তারাই নেয়। এক্ষেত্রে আপনারা যদি মন্ত্রণালয়ের স্ট্রাকচার যারা কাজ করেছেন তারা জানেন যে এক্ষেত্রে মন্ত্রণালয়ের খুব কম বিষয় বলার থাকে। আমরা সরকার সরকারও বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছে এবং কাজ করে তারা সেরকম কিছু পায়নি। হ্যাঁ, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন সেগুলো তদন্ত হতে পারে, এবং ইজিপিটা আপনি যেভাবে বললেন, ইজিপিটা খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় এবং এটা খুব
ভিজুয়ালি দেখা যায় যে কোন প্রক্রিয়া হয়েছে, কে কোথায় পজিশন ছিল, কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়নি, সেটা যে কেউ এখন নতুন সরকার আছে তারাও খুলে দেখতে পারে যে কি অবস্থায় কিভাবে দেওয়া হয়েছিল। আর কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, এইটা আমার সাথে সংশ্লিষ্ট না। আপনি যদি আমার যে মন্ত্রণালয়, আমি বলি ইউনিয়ন পরিষদে কোথায় কি দুর্নীতি হয়েছে এটাতে আপনি বসে থাকা। আমি একটু বলি ইউনিয়ন পরিষদে যদি কোথাও দুর্নীতি হয় তাহলে যদি আপনি এটার জন্য বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়ী, আসলে আমি এখানে বসে বলি আপনি হাসবেন আমার উপর, তাই না? তো এটা যেই কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের সাথে এবং সেই কর্তৃপক্ষের ব্যাপারে কথা বললে সুবিধা হয়। যে কর্তৃপক্ষ সেটা দিয়েছে সুবিধা হয়। যেটা আমার দায়িত্ব থাকাকালীন আমার হাত থেকে গিয়েছে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। দুদকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটার বিষয়ে আমি শিওর না, তারপর আমি কিছুটা কন্টেন্ট জানতে পেরেছি। সেখানে কথিত সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ গিয়ে অভিযোগ দায়ের করেছেন 1000 কোটি টাকা, এবং সম্ভবত সেখানে তারা লিখেছেন সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেওয়ার কারণে বাংলাদেশে 1000 কোটি টাকা সমপরিমাণের ক্ষতি হয়েছে এবং সেইটার দুর্নীতির দায় আমার উপরে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো কিছু এটা আমলে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেহেতু আমি সরকারের দায়িত্বে ছিলাম। এই ধরনের অভিযোগ আপনারাও জানেন যে নানা ধরনের অভিযোগ আসে এবং ক্রাইটেরিয়া থাকে যে কোন অভিযোগটা আমলে নেওয়া হবে এবং কোনটার ক্রেডিবিলিটি কতটুকু, এবং কাউকে খেলতে না দেওয়ার কারণে ওনারা ধারণা করছেন যে দেশের 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সেটা কিভাবে আমার দুর্নীতি হওয়া হবে সেটা নিয়ে গণমাধ্যমে এক ধরনের দেখলাম যে আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এই ধরনের একটা শিরোনাম হয়। এটা খুবই সন্দেহজনক যে এটা কারা করছে, কিভাবে করছে। এবং আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন, বিশেষ করে আপনাদের হাউসে যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা সবসময় কথা বলেছি, কিন্তু একই সাথে সংবাদপত্রকে দায়িত্বশীল হতে হবে। একটা নিউজ করার ক্ষেত্রে সেটার ক্রেডিবিলিটি কতটুকু আছে এবং সেটাতে দুই পক্ষের কথাই শোনা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন। আমরা যখন যারা ফ্রিল্যান্সার ফ্যাক্ট চেকাররা আছেন তারা সমানে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হন যে সংবাদ মাধ্যমের এই নিউজগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই, হাওয়া থেকে বা সূত্র মতে বা গোপন সূত্রে এই ধরনের নাম দিয়ে এবং দ্বিতীয় পক্ষের কোনো বক্তব্য না নিয়ে নিউজ করা হয়, তখন আমাদেরও কষ্ট লাগে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে স্ট্যান্ডার্ড সেটা অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে আমার আহ্বান থাকবে যে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা। এবং আমি দেখলাম যে 71 টিভির একজন সাংবাদিক তিনি পোস্ট করেছেন, তিনি ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন, তাকে প্রায় প্রতিদিন কেউ না কেউ ক্ষমতাসীন কিংবা অনেক প্রভাবশালী লোকজন বলেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা ক্রাইম রিপোর্ট করেন, কিন্তু তিনি নিজেই বলছেন তাকে কেউ কোনো লিড কিংবা কোনো প্রমাণ সরবরাহ করতে পারে না। সুতরাং এই চেষ্টাটা আছে, বিভিন্ন জায়গা থেকে আছে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করা, বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন পেজকে নক দিয়ে পোস্ট করানো, এই ধরনের চেষ্টাগুলো আছে এবং সামনের দিনে হবে। আমাদের আহ্বান থাকবে যে সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতার পরিচয় দেবে।